আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মহাসড়ক থেকে ফেরিঘাট সবখানেই বাড়ি ফেরার মিছিল, করোনার ঝুঁকি, পথের ভোগান্তি, কোনো কিছুরই তক্কে নেই। করোনায় মৃত্যু ছাড়ল 12,000, উন্মুক্ত স্থানে ঈদ জামাত, কোলাকুলি ও হাত না মেলানোর অনুরোধ। কাল আসছে সিনোফার্মের 5 লাখ টিকা, কোয়াডের বিষয়ে চীনের কিছু বলার নেই, সিদ্ধান্ত বাংলাদেশের। মহামারীতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভূমিকা রাখছে অর্থনীতিতে। বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশ, আগস্টে ভায়াডাক্টে চলবে মেট্রো রেল, বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সড়ক মহাসড়কে ঘরে ফেরা মানুষের মিছিল, লকডাউনে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও থামছে না জনস্রোত। করোনার ঝুঁকি, সাথে সড়কের ভোগান্তি, কোনো কিছুকেই তোয়াক্কা করছে না কেউ। অটোরিকশা, প্রাইভেট কার, লোকাল বাস, যে যেভাবে পারছে সেভাবেই পা বাড়াচ্ছে বাড়ির পথে। রাজধানীর সায়দাবাদ, আব্দুল্লাপুর, মহাখালী ও গাবতলী ঘুরে ঈদযাত্রার বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। সায়দাবাদ বাস টার্মিনাল, লকডাউনে বন্ধ দূরপাল্লার বাস, তারপরও ভোর থেকে সড়কে যাত্রীরা। ভাগ্য ভালো থাকলে পেয়ে যাচ্ছেন প্রাইভেট কার বা মাইক্রোবাস, কেউ কেউ কোনো উপায় না পেয়ে অটোরিকশায় যত দূর যাওয়া যায়। না, গাড়ি পাচ্ছি না তো, ব্যাঙ্গে ছিল যাওয়া লাগবে বেটা। মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের চিত্র একই রকম। জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ চাপছেন ভাড়ার মোটরসাইকেলে। ভাড়ায় চলছে প্রাইভেট কার ও মাইক্রোবাস। গভর্নমেন্ট যদি দূরপাল্লার গাড়ি ছেড়ে স্বাস্থ্যবিধি মেনে যদি চালাইতো, তাহলে এই ঝুঁকিটা বাড়তো না। মাইক্রো একজনের পরে একজন গাদাগাদি করে 500 টাকার ভাড়া 1500 টাকা দিয়ে চলে যাচ্ছে, এতে কি করোনা হচ্ছে না? সবাই যে যানবাহন পাচ্ছেন তাও আবার না, বাধ্য হয়ে দুপাই ভরসা। আমিনবাজার থেকে কিছু মিনি বাস চললেও ভাড়া কয়েক গুণ। ড্রাইভার তো বলছে যে যেতে পারবে, এই জন্য আর কি উঠলাম। মানিকগঞ্জের এখান থেকে ঘুরা দেয় 12-12 পর্যন্ত যাইতে পারি, আর বেশি যাইতে পারি না। এদিকে দূরপাল্লার পরিবহন শ্রমিকরা কাজ হারিয়ে এখন বেকার। তাদের প্রশ্ন, সবই যখন চলছে তখন দূরপাল্লার পরিবহনে বাধা কেন? আমাদেরও বাজার ভালো না, আমরা পাবলিক দূর দূরান্তে যাইতে পারছে না। সবই চলে, 2 দিন টাইম ঠিক, আমরা 2টা দিন ক্যাপচার আমার ছেলে মেয়ে নিয়ে, বউ বাচ্চা নিয়ে আপনার কেনাকাটা করি। সরকারের পক্ষ থেকে এই ঈদে স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থানে উৎসব পালনের অনুরোধ করা হলেও বাড়ি যেতেই হবে, এই মানসিকতা থেকে বের হতে পারছেন না নগরবাসী। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বড় 2 ফেরিঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। তবে রাত থেকে শিমুলিয়া ঘাটে সবগুলো ফেরি চালু করে দেয় মানুষের ভিড় কমেছে। রাস্তায় কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও নানা কৌশলে বিকল্প উপায়ে বাড়ি যাচ্ছে মানুষ। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়ার 5 নম্বর ফেরিঘাটে পল্টন থেকে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। সহকর্মী ও প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল থেকে ঘাটমুখী মহাসড়কে কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ফিরিয়ে দিচ্ছে যানবাহন। এরপরও অনেকে রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে কয়েকগুণ ভাড়া দিয়ে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। তবে সোমবার থেকে সব ফেরি চালু করায় ঘাটে মানুষের ভিড় কমে গেছে। যেখানে চেকপোস্ট তার আগ পর্যন্ত দেখা যাচ্ছে আসছে, তারপরে আবার হেঁটে অন্য জায়গায় গিয়ে অন্য গাড়িতে আসতে হচ্ছে। এই জায়গায় একা থেকে ঈদ করবো কিভাবে? বাড়িতে যাই সবার সাথে ঈদ করবো, বাপ মা থিয়া সবাই থিয়া ঢাকা ঈদ একলা একলা করাটা সম্ভব না। এখানে কি করবো আমি? আমার বাসা বাড়ি নাই, বাড়ি ভাড়া পাই, বাড়ি ভাড়া বই বই খাম। সকাল থেকে পাটুরিয়া ঘাটেও ভিড় করে ঘরমুখ মানুষ। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারী ব্যবস্থাপক জানান, জরুরি পণ্যবাহী ট্রাক ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য 3টি ফেরি চলাচল করছে। ফলে নদী পার হতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঝড়ে পল্টনের তার ছিঁড়ে চালকসহ একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। পরে সেটি উদ্ধার করা হয়।
এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। দূরপাল্লার বাস না চলায় ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে চড়ে বাড়ি ফিরছেন তারা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গণপরিবহন না চললেও টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য যান চলাচল বৃদ্ধি পেয়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় স্বাভাবিক গাড়ি চলাচল করছে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ সহ বড় শহর ছেড়ে স্বজনদের সাথে ঈদ করতে মানুষ যাচ্ছে গ্রামের বাড়িতে। এতে সড়ক মহাসড়কগুলোতে ভিড় বাড়ে ঘরমুখ মানুষের। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনাকালে দরজায় কড়া নাড়ছে আরেকটি ঈদ। মার্কেট, শপিং মলে বেড়েছে ভিড়, তবে স্বাস্থ্যবিধি শুধু কথার কথাই হয়ে রয়ে গেছে। কেউ কেউ মাস্ক ব্যবহার করলেও ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগই উদাসীন। তফসির হাসানের ক্যামেরায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ঈদের বাজার, এই চিত্র নিউ মার্কেট গাউসিয়া এলাকার। কোথাও শারীরিক দূরত্বে কোনো বালাই নেই, গা ঘেঁষাঘেঁষি করে চলছে কেনাকাটা। অনেকের মুখেই নেই মাস্ক। মার্কেট করা দরকার, দেশে যাইতে হইব, ঈদ করতে হইব, সংসার করতে হইব, এইটাই হলো বাস্তব। এখন করোনার কোন আমি সিস্টেম দেখতেছি না। মানে দেখেন না অবস্থা কি, এভাবে হয় যে মার্কেটের ভিতরে এত লোক আসতেছে সিস্টেম ছাড়া, মনে হয় যে মাছের হাটে চলে আইসা পড়ছে আর কি, এমন মনে হচ্ছে। স্বাস্থ্যবিধি মানার শর্ত থাকলেও কে শোনে কার কথা? ব্যবসায়ীরাও উদাসীন। নিউ মার্কেটে আমি যতটুকু জানি স্বাস্থ্যবিধি মানতেছে, কেউ মানতেছে, কেউ মানতেছে না। এবং যারা মানতেছে না এবং যারা মানতেছে, এটাই আসলে আমাদের মূল বিষয়। অনেক লোকই তারা মানতেছে না স্বাস্থ্যবিধি। ঈদের বাজারে ভিড় থাকলেও বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট নন দোকানিরা। যে প্রথম রোজার থেকে আমরা সুযোগ পাইতাম তাহলে ইনশাল্লাহ ভালো হতো। আমাদের সুযোগ হয়েছে 5 দিনকে 7 দিন পাইছি, 5-7 দিনই করছি, এখন আমাদের বন্ধ। মহামারীর কঠিন সময়ে যখন সবার সংযমী হওয়া জরুরি, ঠিক সে সময়ে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এই অনীহা ডেকে আনতে পারে বড় বিপদ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে দেশে মৃতের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। একদিনে মারা গেছে 33 জন, শনাক্ত হয়েছে 1,230। সুস্থতার হার 92% বেশি। ঈদ উপলক্ষে চলাচল বেড়ে যাওয়ায় আরেকটি নতুন ঢেউয়ের শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। ঈদে কোলাকুলি ও হাত মেলানো বারণ। ঈদ জামাত উন্মুক্ত স্থানে সীমিত পরিসরে করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল প্রেস ব্রিফিং। মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম বলেন, দ্বিতীয় ঢেউ অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে, তবে ঈদ উপলক্ষে জনসমাগম ও চলাচল বেড়ে যাওয়ায় আরেকটি নতুন ঢেউয়ের শঙ্কা রয়েছে। মানুষের চলাচল যেভাবে বেড়েছে, আমরা অত্যন্ত শঙ্কিত যে পরবর্তীতে তারা যখন ফিরে আসবেন আবার কর্মস্থলে ঢাকায়, তখন আমাদের কোভিডের সংক্রমণ বাড়ে কিনা। আমরা শঙ্কা প্রকাশ করছি যে আগামীতে আমরা আরেকটা ওয়েভের না সম্মুখীন হই। সংক্রমণ রোধে ঈদ জামাতে কোলাকুলি ও হাত মেলানো যাবে না। ভারতীয় ভেরিয়েন্ট যাতে না ছড়ায় সেদিকে নজরদারি রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে উন্মুক্ত জায়গাতে ঈদ জামাতের আয়োজন করতে পারি। জনসাধারণকে এবং যারা আমাদের মসজিদ বা বিভিন্ন আলেম ওলামারা রয়েছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ঈদের সময় যাতে কোলাকুলি না করি, হাত না মিলাই, সেই বিষয়গুলো যাতে আমরা সবসময় মেনে চলি। এদিকে করোনায় একদিনে আরো 33 জনের মৃত্যু হয়েছে। এর আগে 25 মার্চ 34 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা বেড়ে 12,005। নতুন 1,230 জন সহ মোট শনাক্ত 7,76,257। সুস্থ হয়েছে 3,044। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 8.67%। সুস্থতার হার বেড়ে হয়েছে 92%-এর বেশি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কাল আসছে চীনের উপহারের 5 লাখ ডোজ টিকা। এছাড়া ডিসেম্বরের মধ্যেই রাশিয়া ও চীন থেকে ক্রয়ের টিকা পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর যুক্তরাষ্ট্রের উদ্যোগে 4 দেশীয় জোট কোয়াডে যুক্ত হবার বিষয়ে চীনের বলার কিছু নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান দুই মন্ত্রী। আদিত্য মামুনের রিপোর্ট।
কোভিড মোকাবেলায় যখন উন্নত রাষ্ট্রগুলো নাস্তানাবুদ, তখন বাংলাদেশ আছে অনেকটা স্বস্তিতে। লকডাউন আর সরকারি বিধিনিষেধের কারণে কমেছে মৃত্যু, কমেছে সংক্রমণের হার। এমন প্রেক্ষাপটে বুধবার আসছে চীনের দেয়া উপহারের 5 লাখ ডোজ টিকা। চীনের দেয়া উপহারের টিকা ছাড়াও আরও 4 থেকে 5 কোটি টিকা কেনার চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও অ্যাস্ট্রাজেনিকার টিকা পাওয়ার সময় এখনও আছে বলে জানান মন্ত্রী। চীনের টিকা যে উপহার হিসেবে 5 লক্ষ ডোজ আসবে, চাহিদা থাকবে যে আমাদেরকে অন্তত 4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক। সেই অর্ডারটা ডিসেম্বরের মধ্যেই তারা দেওয়া শুরু করে। চীনের টিকা বাংলাদেশে পরীক্ষায় কর্তৃপক্ষ সম্মতি দেয়নি বলে কিছুটা দেরি হলেও এখন কেনায় কোনো বাধা নেই। রাশিয়ার টিকা সংগ্রহেও আলোচনা চলছে জানান মন্ত্রী। এখন আর ট্রায়াল নাই, এখন আমরা সরাসরি ভ্যাকসিন আমরা ক্রয় করার জন্য এগিয়ে গেছি। রাশিয়ার সাথে আমরা নন ডিসক্লোজার যে ডকুমেন্ট আছে সেটা সই হয়ে গেছে। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিনিষেধে টিকা পাওয়ায় কিছুটা দেরি হয়েছে বলে স্বীকার করেন। এদিকে কোয়াড নিয়ে চীনা রাষ্ট্রদূতের বক্তব্য নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। WHO যদি অ্যাপ্রুভ না হয়, এই অবস্থায় আমরা সেই ধরনের ভ্যাকসিন আমাদের দেশের জনগণের কাছে ইউজ করব না। সেই জন্যই আমরা তখন সায় দেই নাই, এতে সময় লেগেছে। জনগণের স্বার্থ বিবেচনায় সরকার সিদ্ধান্ত নেবে, তাতে চীনের বলার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। আমরা কি কাজ করব না করব সেটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্য আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উই উইল ডিসাইড। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত রাশিধর মিশ্রার হাতে বাংলাদেশ সরকারের পক্ষে কোভিড মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তুলে দেন পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়তর হবে জানিয়ে উপহারের জন্য বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ দেন নেপালের রাষ্ট্রদূত। বাংলাদেশ সাপোর্টেড আস লাস্ট ইয়ার অলসো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সক্ষমতা নিয়ে পাশে আছে সরকার। শিল্পোদ্যোক্তা কিংবা হতদরিদ্র দিনমজুর সবাইকে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া হচ্ছে। চলছে খাদ্য সহায়তা কর্মসূচিও। কাজ হারানো এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমশক্তির সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছেন। এসব উদ্যোগ সামাজিক সুরক্ষা ও অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দীপু সারোয়ারের রিপোর্ট। করোনা ভাইরাস প্রাণহানির পাশাপাশি ব্যবসা বাণিজ্য, জীবিকা তথা সার্বিক অর্থনীতির উপরও বড় আঘাত হানে। এমন বাস্তবতায় দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি বাঁচাতে নানা পদক্ষেপ নেয় সরকার। প্রথমেই পোশাক খাতের শ্রমিকদের বেতন ভাতা মেটাতে 5,000 কোটি টাকার সহায়তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই ছোট বড় সব শ্রেণীর উদ্যোক্তাদের জন্য 72,750 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন তিনি। তবে চাহিদা ও সময়ের ব্যবধানে আর্থিক প্রণোদনার আকার এখন প্রায় 1,30,000 কোটি টাকা। এই প্রণোদনা প্যাকেজ আমি আশা করি যে আমাদের মানুষের আর্থসামাজিক গতিশীলতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর দেয়া এসব আর্থিক প্রণোদনা দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত উদ্যোক্তাদের। ওভারঅল একটা ইমপ্যাক্ট অর্থনীতিতে এসছে এবং যতটুকু ড্যামেজ আশঙ্কা করা হয়েছিল এই স্টিমুলাসগুলো দেওয়ার ফলে সেই ড্যামেজটা অনেক ক্ষেত্রেও মিনিমাইজ হয়েছে। আমি তো বিশেষ করে বলবো যে রপ্তানি শিল্পের জন্য অত্যন্ত ভালো একটা ভূমিকা পালন করেছে। এদিকে করোনা ক্ষতিগ্রস্ত কুলি, মজুর, রিক্সা চালক, পরিবহন ও হোটেল শ্রমিক, ফেরিওয়ালা সহ নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ দিচ্ছেন প্রধানমন্ত্রী। গেল বছর 50 লাখ আর এই ঈদে 36.5 লাখ পরিবার 2,500 টাকা করে পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। 2500 টাকা পাইছিলাম, তা দিয়ে চাল ডাল কিনে খাচ্ছি। এখন যে 2500 টাকা পেলাম সেটা দিয়ে চাল ডাল কিনে খাবো। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ প্রশংসা পেয়েছে সব মহলে। ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরাও। অনুদানের সাথে একটি শর্ত দেওয়া হয় যে তারা করোনাকালীন সময়ে, লকডাউনের সময়ে ঘরে থাকবে, মাস্ক ব্যবহার করবে, অন্যান্য
স্বাস্থ্য সুরক্ষার যে প্রটোকলগুলো আছে সেগুলো মেনে চলবে, তাহলে এই অর্থ প্রণোদনাটা খুব ভালোভাবে কাজ করতে পারে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অনেক বেশি এবং তাদের যে সাহায্যের পরিমাণ সেটা আরও অনেক বেশি। স্বাভাবিকভাবে তাদের জীবনযাপনের জন্য যেটুকু দরকার ন্যূনতম পরিমাণ, সেই ন্যূনতম পরিমাণটাই তাদেরকে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর সহায়তা থেকে বাদ যাননি প্রান্তিক জনগোষ্ঠীও। এ খাতে এবার বরাদ্দ দেয়া হয়েছে 590 কোটি টাকা। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টে 10 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আওতায় দৈনিক উপকৃত হচ্ছেন কমপক্ষে 8 লাখ পরিবার। বেড়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলের 6টি বগির একটি সেট ওয়ার্কশপ থেকে আধা কিলোমিটার পাড়ি দেওয়ার মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। পরীক্ষামূলক ট্রেন চালনার এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে আগস্টেই ডিপোর বাইরে ভায়াডাক্টে চলাচল করবে মেট্রো রেল। রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দিয়াবাড়ি মেট্রো রেল ডিপোতে সাজ রব, রেল ট্র্যাকে প্রস্তুত বিদ্যুতের লাইন। অপেক্ষার প্রহর শেষে ট্র্যাকে এসে দাঁড়ালো মেট্রো রেলের কোচ। এর মধ্য দিয়ে বিদ্যুৎ চালিত ট্রেনের যুগে প্রথম প্রবেশ করল বাংলাদেশ। প্রকল্প কর্মকর্তারা জানান, প্রাথমিক পরীক্ষার পর ভায়াডাক্টে পারফরমেন্স টেস্ট হবে। আরও কিছু পরীক্ষার পর শেষ ধাপে যাত্রীবিহীন মেট্রো রেল চলবে রাজধানীতে। এই পরীক্ষা নিরীক্ষা চলবে আগস্ট পর্যন্ত। তারপর পরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে মেট্রো রেলের। এখানে দ্রুত স্পিডটা নিয়ে আবার দ্রুত থেমে যাওয়া, এইগুলির যে সিনক্রোনাইজেশন, এই কাজগুলি আপনারা দেখতে পারবেন। এগুলি যখন শেষ হয়ে যাবে তখনই আমরা প্যাসেঞ্জার ছাড়া প্রথম ট্রায়াল রানটা করা হবে এবং আমরা আশা করব যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। এরই মধ্যে প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 63.26 ভাগ, জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আগস্ট 2021 সালের মধ্যে ভায়াডাক্টের উপরে মেইন লাইনে পারফরমেন্স টেস্ট শুরু করা হবে। ভায়াডাক্টের উপর পারফরমেন্স টেস্ট সম্পন্ন হওয়ার পর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। ইন্টিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু। মেট্রো রেলের 16টি স্টেশনের নির্মাণ কাজ একযোগে চলছে। 20.10 কিলোমিটার ভায়াডাক্টে রেল লাইন বসেছে 10.5 কিলোমিটার। এই দিনটি একটি ঐতিহাসিক দিনও বলা যায়, কারণ বাংলাদেশের প্রথম মেট্রো রেলের ট্রেন ট্র্যাকের উপর উঠল। নির্মাণ কাজের প্রতিটি সময় ছিল নানান চ্যালেঞ্জে ভরা। সেই হলি আর্টিজানে নির্মাণ কাজ একবারই থেমে যায়। তারপর করোনার মহামারীর এই সময়টাতে কাজ করতে হয়েছে স্বাস্থ্যবিধি মেনে, নানান প্রতিকূলতাকে মোকাবেলা করেই। আর কিছুদিন পরেই রাজধানীবাসী বৈদ্যুতিক এই মেট্রো রেলে চড়ার সুযোগ পাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, দিয়াবাড়ি, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানের আর কোনো গাছ কাটা হবে না, পরিবেশবিদদের সাথে আলোচনা করতে চায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশবিরোধী ষড়যন্ত্র বেগবান করতে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এখন যে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রগুলোকে বেগবান করার জন্য বেগম খালেদা জিয়াকে তারা আসলে বিদেশ নিয়ে যেতে চেয়েছিল। অন্য কোনো উদ্দেশ্য নয়, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য নয়। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সংযতভাবে কথা বলছে বিএনপি। গুলশানে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কটূক্তি করা ঠিক নয়। অশালীন নয়, অমার্জিত, অগ্রহণযোগ্য। এবং আমি আবারও বলছি,
দয়া করে সংযত, দয়া করে আপনাদের কথা বলা এটাকে একটু কমান, যাচ্ছে তাই বলবেন আর আপনারা মনে করবেন সবসময় পারবে যে আমি সব কথা বলে। এভরিথিং ইজ বিং নোটেড and the people of this country will give answer to it. সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার বিষয়ে পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। কমিটির সুপারিশের আলোকে প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের নকশা সংশোধন করা হবে বলে জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের স্মৃতিকেন্দ্র নির্মাণে বেশ কিছু গাছ কাটা হয়েছে। সেখানে রেস্তোরাঁ ও হাঁটার পথ নির্মাণের জন্য গাছ কাটা হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। সেটা নির্ভর করে যারা ওই আর্কিটেক্ট ওনারা, আমরা ওনাদের তখনও বলেছি যাবো, দেখবো যে সেগুলো যাতে কতটুকু মানে মিনিমাইজ করা যায় সেটা আমরা সরেজমিনে দেখে করব। আমানতের সুদের হার নেমে এসেছে 4% ঘরে। তারপরও ব্যাংকের টাকা জমার হিড়িক পড়েছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে 13% বেশি। ব্যাংকাররা বলছেন, করোনা পরবর্তী বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়লে তারল্য কমে আসবে। তবে এখনো পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় কোনো ঝুঁকি দেখছেন না তারা। মেহেদী হাসানের রিপোর্ট। ব্যাংক ঋণকে ব্যবসা বান্ধব করতে গত বছর এপ্রিলে সুদের হার সর্বোচ্চ 9% কার্যকর করে কেন্দ্রীয় ব্যাংক। এতে দীর্ঘদিনের দাবি পূরণ হয়, স্বস্তি ফিরে ব্যবসায়ী সমাজে। তবে ব্যাংকগুলো নিজস্ব আয় ব্যয়ের হিসাব সমন্বয় করতে ব্যাপকভাবে কমিয়ে দেয় আমানতের সুদ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমানতকারীরা এখন গড়ে 4.5% হারে সুদ পাচ্ছেন। আর কোনো ব্যাংক সঞ্চয়ী হিসাবধারীদের দিচ্ছে মাত্র 1.5 থেকে 2% সুদ। এছাড়া বেশিরভাগ ব্যাংক এফডিআরে 5 থেকে 6% পর্যন্ত সুদ দিলেও কিছু ব্যাংক এ হার 2 থেকে 3% নামিয়ে এনেছে। এতে আমানত কমার শঙ্কা থাকলেও বাস্তবতা ভিন্ন। ব্যাংকে আমানত বরং বেড়েছে। অগ্রণী ব্যাংকে 2020 সালে আমানতের প্রবৃদ্ধির হার হচ্ছে 33%, এবং অন্যান্য ব্যাংকেও আমানতের যথেষ্ট প্রবৃদ্ধি আছে। এটা ভুল কথা যে আমানত চলে যাচ্ছে ব্যাংক থেকে অন্য কোথাও চলে যাবে বা কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় যাবে। হয়তো বা অন্যান্য অ্যাসেট ক্লাস যেমন স্টক মার্কেট বা রিয়েল এস্টেট মার্কেট, এরকম অন্যান্য কোনো দ্রব্যতে আরো মানুষ খরচ করবে, ইনভেস্ট করবে। এদিকে ব্যাংক আমানতের সুদের হার তলানিতে ঠেকলেও বিপরীত চিত্র সঞ্চয়পত্র। এখনও 10% বা তারও বেশি মুনাফা পাচ্ছেন সঞ্চয়পত্রের ক্রেতারা। বিক্রিও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে আগের সুদ ও আসল পরিশোধের পর সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি 29,000 কোটি টাকারও বেশি। কিন্তু তারপরও তারল্য সংকটের আশঙ্কা করছেন না ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। সঞ্চয়পত্রের হার যখন একসময় 16-17% ছিল, তখন কি ব্যাংকে আমানত কম ছিল? এবং এটার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি ব্যাংকিং সার্ভিস কত এফিসিয়েন্টলি দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার ব্যাংকের লোক আসবে কি না আসবে না। তবে হ্যাঁ, সঞ্চয়পত্র অ্যাবিউজ হওয়া উচিত না, কালো টাকা ওইখানে গিয়ে ঢোকা উচিত না। যায় যে এটা পাওয়ার কথা না সেজন্য না রাখে, বেনামিতে যেন রাখতে না পারে। সুদের হার যখন কম হয়, বিশেষ করে লেন্ডিং রেট, তখন কিন্তু ব্যবসা বাণিজ্যকে এটা এনকারেজ করে আরো লোন নেওয়া এবং ব্যবসা বৃদ্ধি করা, বড় বড় প্রজেক্ট করার জন্য। চলতি বছরের শুরুতে ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ ছিল 12,86,000 কোটি টাকা, যা এক বছর আগের 11,37,000 কোটি টাকার চেয়ে প্রায় 1.5 লাখ কোটি টাকা বেশি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পাওয়ারলুমে তৈরি আর আমদানি করা শাড়ির সাথে টিকে থাকার লড়াই করছে মিরপুরের বেনারসি শাড়ি। একদিকে উপকরণের অভাব আর কারিগরদের স্বল্প মজুরি, অন্যদিকে করোনায় বেচাকেনা কম। সব মিলিয়ে কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেক তাঁত মালিক। ঈদ সামনে রেখে তাই দুশ্চিন্তায় বেনারসি পল্লীর কারিগররা। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। মিরপুরের জেনেভা ক্যাম্পের গলিপথ, তার ভেতরে খুপড়ি ঘর। কোনো ঘরে মানুষের বাস, আবার কোনোটাতে নিপুণ হাতের রঙিন সুতোয় স্বপ্নের জাল বুনছেন বেনারসি কারিগররা। বেনারসি শাড়ির কদর বিশেষ নকশার জন্য। একটি শাড়ি তৈরি করতে একজন কারিগরের কম করে হলেও 1 সপ্তাহ লাগে। একটি বেনারসি শাড়ির গড়পড়তা মজুরি 1200 টাকা, মাসে 5,000 টাকার কম। অন্য কাজ করতাম তো 8,000-10,000 পাইতাম, এই হতে 4,000 পাইতেছি মাসে। বড় ভাই কাজ করতো, ওনার থেকে আমরা শিখছি। তারপরে আমার ছেলেদেরকে তো এই কাজে দেব না। একদিকে স্বল্প আয়, অন্যদিকে করোনার করাল থাবা। রোজগার বন্ধ কারিগরদের। ভালো পাচ্ছিলাম, কিন্তু এখন করোনার জায়গায় শাড়ি যাইতেছে,
টাকা দিতেছে না। গাড়ি করে ঠিক মতন টাকা দিতে পারতেছি না, ঠিক মতন সুতা আনতে পারতেছি না। শাড়ি দিলে টাকা এলা গদিয়ালারে কয় আজকা না কালকা না পশু। শাড়ি যেটা নিছে এটা তো পেমেন্ট পাইতে আছে না, মাহাজনরা কয় মজদুরি দিতে পারুম না, বন্ধ করে দাও। এমন পরিস্থিতিতে মেশিনে বোনা শাড়িতে নির্ভর করছেন আড়তদাররা, সঙ্গে আছে আমদানি করা শাড়িও। মেশিন শাড়ি বেশি আছে, তার মিরপুর শাড়ি খুব কম আছে, যেটা মিরপুর মানে কস্টিং মানে খুবই কম, বেশি পড়ে যায়, নামতে সময় লাগে। আর মেশিন শাড়ি তো ধরেন প্রতিদিন 5 টাকা শাড়ি নামে। তাঁতিদের দুরবস্থার কারণ জানা গেল শোরুমগুলোতেও। এমনি বাজার যদি ভালো থাকতো তাহলে এনে বসার কি আপনার সাথে কথা কওয়ারও সুযোগ থাকতো না। সেলসম্যানকে বেতন উঠানো বাড়ি, ভাড়া তো কই থেকে দিমু আর নিজে কেমনি চলবো, এটা কোনো পথই নাই। করোনা সংকটে সরকারি সহায়তা না পাওয়ার কথাই জানিয়েছেন মিরপুরের বেনারসি তাঁতিরা। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় স্বামী বাবুল আক্তার গ্রেফতার। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। মঙ্গলবার দুপুরে বাবুল আক্তারকে পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ের মামলার তদন্তকারী কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা সহ ঊর্ধ্বতন পর্যায়ের একটি টিম জিজ্ঞাসাবাদ করেন। সন্ধ্যার পর তাকে গ্রেফতার দেখানো হয়। 2016 সালের 5 জুন নগরীর পাঁচলাইশ থানার নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় মিতুকে। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রতিদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার প্রদান করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। মহামারীর কঠিন সময়ে সহযোগিতা পেয়ে খুশি অসহায় মানুষেরা। ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, যে কোনো সংকটে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে দাঁড়ায়। মাহমুদ হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান কর্মসূচি। হাজার পরিবারের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করে তারা। এই কর্মসূচিতে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সর্বস্তরের নেতাকর্মীরা করোনা মহাসংকটে ঈদ উপলক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অসহায় দুস্থদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। মানুষ ধ্বংস করার জন্য, মানুষকে হত্যা করার জন্য, আমার প্রাণের চিরাশোনা শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেট হামলা চালিয়েছেন, অর্থ ব্যয় করেছেন। অথচ কোথাও লক্ষ্য করলাম না, কোথাও দেখতে পেলাম না বিএনপি জামাত একটি মানুষের পাশে দাঁড়িয়েছে খাদ্য নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা মোটর ও আশেপাশের এলাকার কাউন্সিলর আসাদ ভাসমান মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। অসচ্ছল ব্যক্তিদের বাসায় বাসায় পৌঁছে দেন ঈদ বস্ত্র। যারা একটু ফিনান্সিয়াল অবস্থা ভালো না তেমন করোনার জন্য, তাদের প্রত্যেকের বাসায় আমি শাড়ি, পাঞ্জাবি এগুলা পাঠিয়ে দিয়েছি। গ্যান্ডারিয়া এবং শ্যামপুর এলাকায় 900 দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চলমান লকডাউনে নিম্ন আয়ের প্রায় 1000 পরিবারের জন্য ঈদ বাজারের আয়োজন করেছে মানবতার ডাকঘর। বিকেলে রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায় অসহায় এসব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, দেওয়া হয় নতুন পোশাকও। বৃষ্টির কারণে আয়োজন কিছুটা ব্যাঘাত ঘটলেও উপস্থিত সবার মাঝে খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়। এতে খুশি এসব নিম্ন আয়ের মানুষ। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আশাবাদ জানান আয়োজকরা। যারা এই কোভিডের কারণে কষ্ট পাচ্ছে তাদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য ঢাকা 14 আসনে যারা অসহায় মানুষ আছে তাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের হাতে সামান্য ঈদ উপহার তুলে দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াস।
রমজান মাস জুড়ে খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রী নিয়ে নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কিউর অ্যান্ড স্মাইল বাংলাদেশ ফাউন্ডেশন। 2018 সাল থেকে চলমান কর্মসূচির আওতায় চলতি রমজান মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করে এই ফাউন্ডেশনের কর্মীরা। প্রথম রোজা থেকে শুরু হওয়া বিশেষ এই কার্যক্রম শেষ হয় মঙ্গলবার। তেজকুনিপাড়া খেলার মাঠে দুস্থদের হাতে খাদ্য ও কোভিড সুরক্ষা সামগ্রী তুলে দেয় স্বেচ্ছাসেবীরা। একই সঙ্গে গরিবদের ফ্রি চিকিৎসার পাশাপাশি করোনা পরীক্ষা ও আক্রান্তদের সেবা দিচ্ছে কিউর অ্যান্ড স্মাইল বাংলাদেশ ফাউন্ডেশন। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। মালদ্বীপে এয়ার কন্ডিশনার রপ্তানি শুরু করল ওয়ালটন। পর্যায়ক্রমে দেশটিতে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিন, হোম অ্যাপ্লায়েন্সেস পাঠাবে ওয়ালটন। এই উপলক্ষে মালদ্বীপের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রানফাউন্ড প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। ওই চুক্তির ফলে দেশটিতে ওয়ালটন ব্র্যান্ডের সব ধরনের পণ্য বিক্রি ও সার্ভিস দিতে পারবে রানফাউন্ড। ওয়ালটনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক বিপণন বিভাগের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। রানফাউন্ড প্রাইভেট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাতি এবং মোহাম্মদ সাফিউ। ডিস্ট্রিবিউটরশিপ এগ্রিমেন্ট সাইনিং শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিরমজিথাম সামির, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক SM মাহবুবুল আলম। চাকরিজীবীদের জন্য ইনস্ট্যান্ট স্যালারির মাধ্যমে নিজের স্যালারি তুলতে পারবেন মাসের শুরুতে কিংবা যখন ইচ্ছা তখন। ইনস্ট্যান্ট স্যালারিজ দিচ্ছে বিশেষ সুবিধা। ইনস্ট্যান্ট স্যালারিজের আলিশা হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আলিশা সলিউশনসের একটি প্রকল্প। মাসিক 300 টাকা মেইনটেন্যান্স ফি এর মাধ্যমে এই সুবিধা ভোগ করা যাবে। পুরো প্রক্রিয়াটি ইনস্ট্যান্ট স্যালারির ওয়েবসাইটে গিয়ে সম্পন্ন করা যাবে। এর জন্য প্রয়োজন পড়বে ন্যাশনাল আইডি ও পাসপোর্ট সাইজের ছবি। সেই সাথে চাকরি সংক্রান্ত তথ্য নিশ্চিত করতে 2 জন সহকর্মীর স্বীকারোক্তিপত্র। ইনস্ট্যান্ট স্যালারিজের অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে। শেষ করছি একটি ব্যতিক্রমী ঈদ বাজারের খবর জানিয়ে। ঈদ মানে আনন্দ, নতুন জামা কাপড় এই আনন্দকে আরও বাড়িয়ে দেয়। প্রান্তিক পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় চট্টগ্রাম এবার চালু হয়েছে 1 টাকায় ঈদ আনন্দ নামে ঈদ বাজার, যেখানে পাওয়া যাচ্ছে পোশাক আর সেমাই, চিনি সহ নিত্যপণ্য। এই আয়োজনের উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন, আর তাদের সহযোগিতা দিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামের চাকতাই এলাকার 2য় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া, বাবা দিনমজুর। করোনাকালে আর্থিক সংকটের কারণে কেনা হয়নি ঈদের জামা। চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চালু করা বাজার থেকে মাত্র 1 টাকায় নিজের পছন্দের ঈদের পোশাকটি কিনতে পেরে খুশি সাদিয়া। এই ঈদ বাজারে এসছেন 53 বছর বয়সী সুফিয়া খাতুন, 60 বছর বয়সী আবুল কালামের মতো সুবিধাবঞ্চিত অসংখ্য ক্রেতা। মাত্র 1 টাকায় ঈদের পোশাক সহ নিত্যপণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। শাড়ি কিনলাম, আমার নাতিনের জন্য একটা কামিজ কিনলাম, ময়দা, ছোলা, তারপরে চিনি, চাউল, পায়াস, এগুলা কিনলাম। টাকা দিয়ে কিনে খুব খুশি হয়েছে। আমি এই কাপড় কিনছি 1 টাকা দিয়ে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে খুশি সিএমপি কর্তৃপক্ষ। মানুষের জন্য এটা আমি সবসময়, এটা যদি 5 বছরও থাকে আমি এটা দিতেই থাকবো। মূল উদ্যোগটা বিদ্যানন্দের, আমরা তাদের নিরাপত্তা সহযোগিতাটা করছি। মানবিক কারণে এমন উদ্যোগ নেওয়ার কথা জানান বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান। তিনি জানান নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ঈদ আয়োজন। আমি শুধু একটা জিনিস স্বপ্ন দেখেছি, যেদিন বন্ধ হবে সেই মানুষের চোখের পানিতে বন্ধ হোক। সুবিধা বঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহাসড়ক থেকে ফেরিঘাট সবখানেই বাড়ি ফেরার মিছিল, করোনার ঝুঁকি, পথের ভোগান্তি, কোনো কিছুরই তোয়াক্কা নেই।
করোনায় মৃত্যু ছাড়ালো 12,000, উন্মুক্ত স্থানে ঈদ জামাত, কোলাকুলি ও হাত না মেলানোর অনুরোধ। কাল আসছে সিনোফার্মের 5 লাখ টিকা। ওয়ার্ডের বিষয়ে চীনের কিছু বলার নেই, সিদ্ধান্ত বাংলাদেশের। মহামারীতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভূমিকা রাখছে অর্থনীতিতে। বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশ, আগস্টে ভায়াডাক্টে চলবে মেট্রো রেল, বললেন ওবায়দুল কাদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।